আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ভারতের কাছ থেকে করোনার টিকা পেতে সমস্যা হতে পারে। এই খবরের পর বাংলাদেশ সরকার বলছে ভারতের সাথে চুক্তিতে এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল, সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে টিকা আনার কোনো বিকল্প চিন্তা কি রয়েছে? শুনবেন সে সম্পর্কে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে সোপর্দ করা যাবে না বলে রায় দিয়েছে ব্রিটেনের আদালত। রয়েছে খেলার খবর। এই সব কিছু এবং আরও নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা শুনছিলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটকে করোনা ভাইরাস টিকা রপ্তানি করতে দিল্লি সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। আজ এমন একটি খবরে বাংলাদেশে তোলপাড় শুরু হওয়ার পর বাংলাদেশ সরকার বলছে ভারতের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে কোনো সমস্যা হবে না। নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ তাৎক্ষণিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করে। পরে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে টিকা আমদানিতে ভারতের সাথে যে চুক্তি হয়েছে সেটির কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশ টিকা পাবে বলে উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মুন্নি আক্তার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভারত সরকার দেশটিতে অনুমোদন দেওয়ার পর এ বিষয়ে স্থানীয় একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন ভারতে ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা। বলেন, এ পর্যন্ত তারা যে লাইসেন্সটি পেয়েছেন সে অনুযায়ী পর্যাপ্ত মজুদ থাকলেও ভারত সরকার ছাড়া আর কাউকে এই মুহূর্তে টিকা সরবরাহ করতে পারবে না তারা। From the discussions with them is that we would only be supplying and authorized under this license to give the vaccine to the government of India. We can't export it and we can't give it to the private market. এদিকে সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না এমন খবর বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে উদ্বেগ তৈরি হয়। কারণ করোনা ভাইরাসের টিকা আমদানিতে এই সেরাম ইনস্টিটিউটের সাথেই চুক্তি করেছে বাংলাদেশ। তাই এমন খবরের জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাই কমিশনের সাথে সকাল থেকেই যোগাযোগ করে যাচ্ছিল বাংলাদেশ। পরে দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, টিকার ব্যাপারে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের G2G বা সরকারের সাথে সরকারের চুক্তি হয়েছে, তাই টিকা পেতে কোনো সমস্যা হবে না। ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল অ্যাক্টিভিটিদের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার তো সরকার। এতদিন যাবৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নিজের দেশের সরকারের কোনো অনুমোদন পায়নি, গতকালকে তারা পেয়েছে। এখন তারা আবেদন করবে WHO-র কাছে। WHO-র কাছে আবেদন করলে 3 সপ্তাহের মধ্যে পাবে। যদি 3 সপ্তাহের মধ্যে WHO-র অনুমোদন তারা নিয়ে আসতে পারে, তাহলে আমাদের সময় বলা ছিল ফেব্রুয়ারিতে পাবো। এখন তো ফেব্রুয়ারি মাস আসতে আমাদের 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তিনি আশ্বস্ত করেন যে টিকা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে তা ব্যাহত হবে না। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে তা কার্যকর করা হবে। সেই সাথে সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তা যে বক্তব্য দিয়েছে তার সাথে ভারত সরকারের নীতির কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছেন আমাদের সাথে যে বাইলেটারাল এগ্রিমেন্ট করেছে এটা ইমপ্লিমেন্ট হবে। তো এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। 2 নম্বর, উনি বলেছেন যে সেরাম কোম্পানির CEO যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না। তিনি বলেছেন, ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল, সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নয়। এদিকে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসির ইয়োগিতা লিয়ামিকে জানিয়েছেন,
টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়, কারণ তাদের টিকা রপ্তানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কবে নাগাদ টিকা বাংলাদেশে আসতে পারে সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি। এ বিষয়ে সেরাম ইনস্টিটিউটের টিকা আমদানিতে চুক্তিবদ্ধ বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, বাংলাদেশের ওষুধ প্রশাসন যখন অনুমোদন দেবে তারপর থেকে 1 মাসের মাথায় প্রথম চালান আসবে। সোমবার এ বিষয়ে আবেদন করা হয়েছে বলেও জানান রাব্বুর রেজা। এক্সাক্ট টাইমটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে আমাদের একটা ক্লজ আছে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রেগুলেটরি অথরিটি যখন এটা অ্যাপ্রুভাল দিবে তখন থেকে 1 মাসের মধ্যে প্রথম চালানটা আসবে। আমরা আজকে ইনফ্যাক্ট ডকুমেন্টেশন দিয়ে আমরা ফাইনাল অ্যাপ্রুভাল করেছি রেজিস্ট্রেশনের জন্য। এখন ওনারা দেখে এটা যখন অ্যাপ্রুভাল দিবে সেই সময় থেকে আসলে ক্লক স্টার্ট হবে 1 মাসের ক্লকটা। প্রতি মাসে 50 লাখ ডোজ হিসেবে 6 মাসে পুরো 3 কোটি ডোজ টিকা বাংলাদেশকে দেওয়ার কথা রয়েছে সেরাম ইনস্টিটিউটের। শুনছিলেন মুন্নি আক্তারের প্রতিবেদন ঢাকা থেকে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার একটি ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেছিল ডিসেম্বর মাসে। এরপর গত শনিবার অগ্রিম অর্থ ছাড়ের কথা জানিয়েছিল সরকার। এখন এই টিকা পাওয়া নিয়ে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এখন সেই প্রশ্নই উঠছে। ভারত ছাড়া বাংলাদেশ আর কোন কোন দেশ থেকে টিকা কেনার ব্যাপারে বিকল্প চিন্তাভাবনা করছে এবং সেগুলো কতটা কার্যকরী হতে পারে জানার চেষ্টা করেছেন ঢাকায় সংবাদদাতা ফারহানা পারভিন। টিকা কেনার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ সরকার একমাত্র চুক্তি করে। এতদিন সেই দিকেই নজর ছিল সবার। বিকল্প কি ব্যবস্থা হচ্ছে সেটার দিকে নজরই ছিল না, বরং কবে কিভাবে সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে আসবে টিকা সেটাই ছিল সবার আগ্রহের বিষয়। কিন্তু সেরাম ইনস্টিটিউট এখন টিকা রপ্তানি করবে না এমন খবরে জরুরি এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত ছাড়া টিকা আনার বিকল্প কী চিন্তা করছে সরকার এমন প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কথা হয়েছে বলে জানাচ্ছেন। তিনি বলেন, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। 2 দিন আগে চীনের অ্যাম্বাসেডর আছেন, উনি আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন এবং ওনার কাছে আমি কাগজপত্র চেয়েছি যে আপনাদের যে অন্য ভ্যাকসিনের কথা বলছেন সেই ভ্যাকসিনের কি পর্যায়ে আছে এই বিস্তারিত কাগজ আমাদের কাছে পাঠান। তারপরে আমরা চিন্তা ভাবনা করে অনুমোদন দেওয়ার চেষ্টা করব ট্রায়ালের। মানে ওনারা তো ট্রায়াল পর্যায়ে আছে, দু একটা দেশে ট্রায়াল করেছে, তারা বাংলাদেশে ট্রায়াল করতে চায়। তো ট্রায়াল করার পরে তো সময় নেয়। এই ট্রায়াল প্রসেস আপনি জানেন একটু দীর্ঘমেয়াদী এবং তারপরে অবজারভেশনে থাকতে হয়। তারপরে ভ্যাকসিনটি তাদের দেশে অনুমোদন হয়, WHO অনুমোদন দেয় এবং আমাদের দেশে অনুমোদন দেয়। এই প্রক্রিয়াটা তো চলমান আছে, একটু সময় নেবে। চীন ছাড়া রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারেও দেশটির সাথে আলোচনা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন, তবে সেটাও ট্রায়ালের পর্যায়ে রয়েছে। সুতরাং সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যতদূর কাজ এগিয়েছে তার কাছাকাছি যেতে অনেক সময় লাগবে। গবেষকরা বলছেন, একটা দেশ থেকে আরেকটা দেশের টিকা কিনে আনা অনেক জটিল প্রক্রিয়া। নাম প্রকাশ না করার শর্তে একজন বিজ্ঞানী জানাচ্ছেন, বিরাট জনসংখ্যার দেশ ভারত তাদের চাহিদা পূরণ না করে দেশের বাইরে টিকা রপ্তানি করবে না এমন শঙ্কা তাদের আগেই ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলছিলেন, আমরা আগে থেকেই বেশ কিছু সুযোগ হারিয়েছি, তবে এখন কি করা যেতে পারে সে সম্পর্কে তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আগে থেকেই বেশ কিছু সুযোগ মিস করছি। চায়নার সাথে যদি আমরা ট্রায়ালটায় পার্টিসিপেট করতাম তাহলে আমাদের সুযোগটা একটু বাড়ত। 2 নম্বর হলো যে একটা টিকাকে ঘিরে আমরা যে এতদিন চিন্তা করেছি সেটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চায়নার কয়েকটা ভ্যাকসিন আছে এবং রাশিয়ান ভ্যাকসিনটা আছে, এমনকি আমাদের যে ফাইজার বা মডার্নার ভ্যাকসিন সেগুলো আমাদের চিন্তায় রাখা উচিত। এতে সুবিধাটা হলো যে যত বেশি আমাদের অপশন গুলো থাকবে তাহলে আমাদের একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা, সেই সুযোগটা বেড়ে যাবে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে মাসে 50 লক্ষ টিকা পাওয়ার কথা ছিল, পর্যায়ক্রমে সেটা 3 কোটি হতো। কিন্তু যদি সময় মতো টিকা না পাওয়া যায় তাহলে পুরনো স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করছেন মিস্টার আহমেদ। মানুষের মনে ভ্যাকসিন পাওয়ার যে প্রত্যাশাটা জন্য ছিল সেটা একটা বড় ধাক্কা ছিল। এখন যেটা উচিত
সেটা হলো যে নন ফার্মাসিউটিক্যাল যেগুলো ইন্টারভেনশন আছে, আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রেসিং, টেস্টিং, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এই জায়গাগুলোতে আমাদের জোর দিতে হবে। গবেষকরা বলছেন যেসব দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে সেসব দেশ থেকে টিকা আনার বিকল্প ব্যবস্থা হিসেবে চিন্তা করলে কাজে দ্রুত অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারহানা পারভিন, ঢাকা থেকে। ব্রিটেনে গত 6 দিনে প্রতিদিন 50,000 জন করে মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই পটভূমিতে এদেশে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। আজ থেকে দেশটিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা দেয়া শুরু হয়েছে। কিন্তু কিভাবে এই টিকা ব্রিটেনের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে এ সম্পর্কে শুনবেন এই অনুষ্ঠানে একটু পরের দিকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। ব্রিটেনের এক আদালত আজ রায় দিয়েছে যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সোপর্দ করা যাবে না। মিস্টার অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিচারক এই রায় দেন। 2010 সাল থেকে 2011 সালের মধ্যে হাজার হাজার গোপন দলিল ফাঁস করে দেওয়ার জন্য মার্কিন সরকার মিস্টার অ্যাসাঞ্জের বিচার করতে চাইছে। তাদের অভিযোগ, এই তথ্য ফাঁসের মাধ্যমে আইন ভঙ্গ করা হয়েছে এবং মার্কিন কর্মকর্তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এ নিয়ে আরও শুনুন সৈয়দ আক্তারের কাছে। মিস্টার অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা মার্কিন সরকারের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের হাতে তাকে সোপর্দ করার ওপর শুনানির সাক্ষ্য প্রমাণ শুনে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ভেনেসা বারাইস্টার মিস্টার অ্যাসাঞ্জের আত্মহত্যার প্রবণতাকে বিবেচনায় নেন এবং বলেন তার মনে হয়েছে মিস্টার অ্যাসাঞ্জ একজন অবসাদগ্রস্ত মানুষ যিনি তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। মার্কিন সরকার বলছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। মিস্টার অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তরফ থেকে 18 ধরনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডেটাবেস হ্যাকিং করা। পরবর্তীকালে উইকিলিক্স ওয়েবসাইটে এসব দলিল ফাঁস করে দেয়া হয়। মিস্টার অ্যাসাঞ্জ তখন বলেছিলেন মার্কিন সামরিক বাহিনী যে ওই সময় নানা অপকর্ম করেছে এসব দলিলে তা প্রমাণিত হয়েছে। কিন্তু মার্কিন কৌশলীরা বলছেন এসব দলিল ফাঁস হওয়ার ফলে মার্কিন কর্মকর্তারা বিপদাপন্ন হয়েছেন। সে কারণে বিচার করার জন্য তারা মিস্টার অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন। তাকে যদি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে বিচার করা হয় তাহলে তার সর্বোচ্চ 175 বছরের সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও মার্কিন সরকার বলছে এটা 4 থেকে 6 বছরের বেশি হবে না। মিস্টার অ্যাসাঞ্জ সুইডেন থেকে পালিয়ে ব্রিটেনে চলে আসেন এবং 2012 সাল থেকে তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। জামিনের শর্ত ভঙ্গ করার দায়ে তার 50 সপ্তাহের সাজা হয় এবং 2019 সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয়। মিস্টার অ্যাসাঞ্জ তারপর থেকেই লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দী রয়েছেন। সৈয়দ আক্তার। এবার আজকের বাদবাকি বিশ্বের আরও কিছু খবর মিজানুর রহমান খানের কাছে। ফ্রান্সে করোনা ভাইরাসের টিকা দেবার ক্ষেত্রে ধীর অগ্রগতি নিয়ে ক্ষোভের মধ্যেই দেশটিতে 50 বয়সের স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হতে যাচ্ছে। কর্মসূচির প্রথম কিছুদিনে মাত্র কয়েকশো লোককে টিকা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এতে ক্ষুব্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তিনি একটি পত্রিকায় এই ধীরগতির সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফল উল্টে দেবার জন্য একজন কর্মকর্তাকে চাপ দেবার চেষ্টা করছেন, এমন এক টেলিফোন কথোপকথন ফাঁস হবার পর ডেমোক্র্যাট নেতারা প্রেসিডেন্টের প্রতি আক্রমণ শানাচ্ছেন। পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে নগ্নভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট 1 ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপের অনুলেখন প্রকাশ করে, যাতে দেখা যায় মিস্টার ট্রাম্প জর্জিয়া রাজ্যের উচ্চ কর্মকর্তা ব্র্যাড রাফেন্সপার্জারকে যথেষ্ট ভোট খুঁজে এনে দিতে বলছেন, যাতে নির্বাচনের ফল উল্টে দেওয়া যায়। ইরান সরকারের একজন মুখপাত্র বলছেন তার দেশ ফর্দো পারমাণবিক কেন্দ্রে 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। এটি হচ্ছে ইরানের দিক থেকে 2015 সালে সম্পাদিত চুক্তির সবশেষ বরখেলাপ, কারণ এই চুক্তি অনুযায়ী ইউরেনিয়ামের 20% পরিশোধন অনুমোদিত নয়। করোনা ভাইরাস মহামারীর কারণে শ্রীলঙ্কার অর্থনীতিতে 3.9% সংকোচন হওয়ায় সে দেশে বৈদেশিক মুদ্রার লেনদেনে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, প্যান্ডেমিকের জেরে গত বছর দেশের পর্যটন এবং বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রেকর্ড ক্ষতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করতে সরকার এখন আমদানির উপর কড়া বিধিনিষেধ আরোপ করতে চাইছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মরদেহ সৎকারের জন্য তৈরি একটি স্থাপনার ছাদ ধসে 25 জনের
মৃত্যুর ঘটনার সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একজন প্রকৌশলী এবং দিল্লির কাছে গাজিয়াবাদ পৌরসভার একজন সুপারভাইজার। রোববার ভারী বৃষ্টির কারণে অনেক মানুষ ওই ভবনে আশ্রয় নেয়, কিন্তু হঠাৎ করে কংক্রিটের ছাদ ধসে পড়ে। আলজেরিয়ার প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার দায়ে এক ব্যক্তিকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আব্দুল মজিদ টেবনের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার জন্য গত 8 মাস ধরে ওয়ালিদ কেচিদা আটক রয়েছেন। মিজানুর রহমান খান। এখানে আপনাদের জানিয়ে রাখি, আজ রাতে বিবিসি বাংলার অনুষ্ঠান পরিক্রমার ফোন ইনে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডক্টর কাজী সাইফুদ্দিন বেন নূর। এতে যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। আজ ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল, যেখানে ওয়ানডেতে 24 জন ও টেস্টে 20 জন সদস্য রাখা হয়েছে। মাশরাফিকে নিয়ে আলোচনা হলেও তিনি নেই ওয়ানডে স্কোয়াডে। নির্বাচকরা বলছেন ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। মাশরাফির প্রতি কি একটা ইঙ্গিত এটা? বাংলাদেশের একজন ক্রিকেটার শাহরিয়ার নাফিস তিনি বিবিসি বাংলাকে বলেন, একটা প্লেয়ার আসলে তখনই শেষ হয়ে যায় যখন সে খেলা থেকে অবসর নেয়। তো মাশরাফি ভাই খেলা থেকে অবসর নেন নাই, উনি খেলা কন্টিনিউ করবেন। তো এইটা তো আমরা মোটামুটি কোয়াইট শিওর। এখন আমরা যদি এটা 2021 সাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সিলেক্টররা বা টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি 2023 সালের বিশ্বকাপ নিয়ে তারা ভাবছেন, এবং কোভিডের কারণে কিন্তু আমরা অলরেডি একটা বছর হারিয়েছি। তো এখন যদি আমরা ভবিষ্যতের যে 2023 যে কেমন টিম হবে সেই লক্ষ্যে যদি কাজ না করে যাই, তাহলে টিমটা গোছানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যদি উনার শূন্যস্থান পূরণ করতে হয় তাহলে প্লেয়ারদের সুযোগ দিতে হবে। আর এই কারণে ওনাকে যদি বাইরে টিমে বাইরে যদি রাখা হয়, এটা নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্যই করা হয়েছে। আর ওনাকে টিমে নিয়ে আপনি ওনাকে কিন্তু না খেলাতে পারবেন না। এমন না যে ওনাকে নিলেন, একটা ম্যাচে 2 ম্যাচ ড্রপ দিয়ে একটা ম্যাচ খেলালেন, এটাও সম্ভব না। এছাড়া টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। তবে ওয়ানডে এবং টেস্ট 2 দলেই ফিরেছেন তাসকিন আহমেদ। ওদিকে ফুটবলে পেলের ক্যারিয়ার গোলের রেকর্ড ভাঙলেন রোনালদো। উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের জয়ে বড় ভূমিকা রাখেন ইতালিয়ান ক্লাবটির পর্তুগিজ সুপারস্টার। 2 গোল ও 1টি অ্যাসিস্ট করেন তিনি। চলতি মৌসুমে সিরিয়াতে 11 ম্যাচ খেলে 14টি গোল করেছেন তিনি। রোনালদো এই ম্যাচে পেলের ক্যারিয়ার গোল রেকর্ড অতিক্রম করেন। 758তম গোলটি করেন রোনালদো। গ্যারি লিনেকার টুইট করেছেন, এই রেকর্ড ভাঙতে কোনো ফুটবলারের 18 বছর ধরে প্রতি মৌসুমে 42টি করে গোল দিতে হবে। ওদিকে বার্সেলোনার হয়ে লা লিগায় মেসি 500তম ম্যাচে মাঠে নেমেছেন। সপ্তাহ পরপরই লিওনেল মেসি নতুন মাইলফলক স্পর্শ করেন। বার্সেলোনার হয়ে লা লিগায় খেললেন 500তম ম্যাচ। স্প্যানিশ লিগের ইতিহাসে তিনি প্রথম ফুটবলার যিনি স্প্যানিশ না হয়েও এই রেকর্ড ছুঁয়েছেন। এই ম্যাচে মেসির চিপ থেকেই গোল করেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডিয়ং। ওয়েস্কোর বিপক্ষে এই 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আজ রাতে মাঠে নামবে সাউদাম্পটন ও লিভারপুল। টানা 3 টেস্টে কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। রাহান মাসুদ। ব্রিটেনে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আজ থেকে দেশটিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকাদান শুরু হয়েছে। এর 1 মাস আগে ব্রিটেনে ফাইজার বায়োনটেকের টিকাদান শুরু হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি শুরুকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। কিন্তু কিভাবে এই টিকা ব্রিটেনের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন আমি করেছিলাম লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক ডক্টর মঞ্জুর শওকতকে। গত মাসের 8 তারিখে ফাইজার ভ্যাকসিনটি প্রথম দেওয়া হয়, এবং এর আগে যে কাজটি সরকার করেছিল আপনার লজিস্টিক এবং ডিস্ট্রিবিউশনে ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ। কোল্ড চেইন মেনটেনের মাধ্যমে যেমন এটিকে -70 ডিগ্রিতে স্টোর করে এবং ডিস্ট্রিবিউট করতে হবে, সেক্ষেত্রে যে পুরো ব্রিটেনে প্রায় 50টির মতো হসপিটালে এই যে কোল্ড চেইন মেনটেন জন্য বা হসপিটালে যে ফ্রিজগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করে
এগুলো মাঝে কিভাবে বেলজিয়াম থেকে ভ্যাকসিনটি আসার পরপরই কিভাবে এগুলোকে স্টোর করা যাবে এবং যারা হাই রিস্ক ভালনারেবল যারা আছে তাদেরকে কিভাবে টিকাটি প্রয়োগ করা হবে, এই হিউজ নেটওয়ার্ক আপনার এটি কিন্তু গভর্নমেন্ট ভেরি স্মার্টলি করেছে। এবং এই যে টিকা প্রদান যখন শুরু করেছিল তখন একটি মাথায় ছিল যে আপনার কোন রকম যা সাইড এফেক্ট যদি দেখা দেয় সেক্ষেত্রে যদি ইমিডিয়েটলি কোনো সাইড এফেক্টের আপনার ব্যবস্থা করার জন্য সবকিছুই ব্যবস্থা ছিল। এটি বলছি আমি আপনার ফাইজারের ভ্যাকসিনের কথা। আর অক্সফোর্ড ভ্যাকসিন যেটি শুধু গেম চেঞ্জার ব্রিটেনের জন্য না, পুরো ওয়ার্ল্ডের জন্য এই ভ্যাকসিনটিকে আমি বলবো গেম চেঞ্জার। কারণ হচ্ছে যে অক্সফোর্ড ভ্যাকসিনটি হচ্ছে আপনার ওই রকম কোল্ড চেইন মেনটেন করা হবে না, যে কারণে আপনার বাংলাদেশ ও এনি ডেভেলপিং কান্ট্রিজে কিন্তু এটা খুব ইজিলি পৌঁছানো যাবে। আজকে প্রথম টিকাটি দেওয়া হচ্ছে আজকে সকালে, কিন্তু এই টিকা দেওয়ার আগে গত কয়েকদিন ধরে কিন্তু প্রস্তুতি পর্ব চলছিল কিভাবে এফেক্টিভলি আপনার ভ্যাকসিনটা দেওয়া যায়। ধরুন অক্সফোর্ডের ভ্যাকসিনটি এই সপ্তাহে আপনার প্রায় 5 লক্ষর মতো মানুষকে দেয়া হবে। মানুষ যাতে ভ্যাকসিনেট করার জন্য যাতে কোনো ক্ষেত্রে যাতে যারা ভ্যাকসিন প্রয়োগ করবেন সেই স্কিল লোকেরা যাতে না অভাব হয়, সেক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট অলরেডি 1500 মতো মিলিটারি পার্সোনালদের ডিফেন্সের লোকজনকে ডিপ্লয় করেছেন যারা এই ভ্যাকসিনটি আপনার মানুষের শরীরে প্রয়োগ করবে। তো 1 মাস হলো ব্রিটেনে এই টিকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আপনি বলছিলেন ফাইজার বায়োনটেকের টিকা, এবং এখন আজ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হচ্ছে। তো কারা পাচ্ছেন এই প্রথম দফায়? এখানে সরকার যে প্রায়োরিটি লিস্ট যেটি তৈরি করেছে, অনেকের হয়তো বা মনে আছে সবচেয়ে যে ফাইজার ভ্যাকসিনটি যখন প্রথম প্রয়োগ করা হয়েছিল কেয়ার হোমে যারা বাসিন্দা, বৃদ্ধ যারা কেয়ার হোমে বাস করছেন পরিবারের সাথে না থেকে, যেটা ব্রিটেন একটা কালচার, যখন অতি বয়স্ক হয়ে যায় তারা অনেকে কেয়ার হোমে চলে যায়, এবং কেয়ার হোমের বাসিন্দারা যারা আছে তারাই প্রথম পেয়েছিলেন, এবং তাদেরকে লুক আফটার করার জন্য কেয়ারার যারা আছেন তারাই প্রথম পেয়েছেন। এবং ব্রিটেন এই জিনিসটির মাধ্যমে আসলে যে এক্সাম্পল সেট করেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা এক্সাম্পলটি ফলো করতে পারে, আসলে মোস্ট ভালনারেবল যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে তাদেরকে টিকা প্রয়োগ করা হয়েছে। ইভেন কেয়ার রুমের বাসিন্দারা যারা আছে, বৃদ্ধ যারা এবং কেয়ারাররা, তারা কিন্তু NHS এর ডাক্তার নার্সদের আগেও কিন্তু টিকা পেয়েছে। ব্রিটেনে প্রায় 2,20 লক্ষ লোকের মতো মানুষ যারা আছে তাদেরকে অলরেডি গভর্নমেন্ট আপনার আইডেন্টিফাই করেছে যারা হাই রিস্ক হিসাবে আছে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে ভ্যাকসিনের ক্ষেত্রে। এবং এর মাঝে যদি কারো যদি একবার করোনা ভাইরাস তারা ইনফেক্টেড হয়ে থাকে তারাও কিন্তু এই ভ্যাকসিন দ্বারা ভ্যাকসিনেটেড হবেন। সো ভেরি স্ট্রাকচার্ড ওয়ে সরকার কাজ করছে। তো ব্রিটেনের করোনা পরিস্থিতি সংকটটা আরও বাড়ছে প্রতিদিন। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রোববার 50,000-এরও বেশি কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত টানা 6 দিনে প্রতিদিন 50,000-এর বেশি করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তো এই যে দ্রুত গতিতে এই টিকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা কি এর পেছনে একটা কারণ যে সংক্রমণটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এটি সত্যি যে এই যে নিউ ভ্যারিয়েন্ট যে কোভিড-19 করোনা ভাইরাসের যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করেছে, এ পর্যন্ত এই ভাইরাসটি আপনার 7-12 মতো তার বৈশিষ্ট্য পরিবর্তন করেছে। এবং যখন থেকে ব্রিটেনে আপনার এই কোভিড-19 করোনা ভাইরাসটি ইনফেকশন গত বছর মার্চে শুরু হয়েছিল, এখন পর্যন্ত প্রায় 1,46,000 মানুষের জিনোম যারা আক্রান্ত হয়েছিল জিনোম সিকোয়েন্সিং করে আসলে ভাইরাসের গতিটি পরিবর্তনের কথা জানার চেষ্টা করছে, কি পরিবর্তন হচ্ছে। এবং অক্টোবর মাসে যে নিউ ভ্যারিয়েন্ট যে কোভিড-19 করোনা ভাইরাসের তার বৈশিষ্ট্য চেঞ্জ করেছে, এটাকে আইডেন্টিফাই অক্টোবরে হয়ে গেছে। এবং নভেম্বরের শেষ দিকে যখন এই নিউ ভ্যারিয়েন্টটি যখন অনেক আকারে ইনফেকশন ছড়াচ্ছিল, তখন কিন্তু গভর্নমেন্ট অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছিল। এবং এক পর্যায়ে সরকারের সেক্রেটারি অফ স্টেট ম্যাট হ্যানকক বলেছে এটি আর নিয়ন্ত্রণের পর্যায়ে না। আপনারা হয়তোবা মনে করছেন 12ই ডিসেম্বর গত মাসে বলেছিলেন। এবং এটা এই যে সংক্রমণ ক্ষমতা, এটা আগের যে করোনা ভাইরাসটি ছিল সেটির চেয়ে 60 থেকে 70 ভাগের মতো বেশি আপনার মানুষের মাঝে ছড়াতে পারে, যেটি অ্যালার্মিং। এই নিউ ভ্যারিয়েন্টটি কিন্তু আন্ডার 18 বাচ্চাদের কিন্তু এফেক্টেড হচ্ছে, স্পেশালি সেকেন্ডারি, যেটা আগেটাই হতো না, আগে যেটা হতো না। তবে এখন ফাইজার ভ্যাকসিনের সাথে অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা অ্যাডেনোভাইরাস থেকে তৈরি, এটির মিক্স অ্যান্ড ম্যাচ কিভাবে হবে, এটার জন্য আমার মনে হয় সারা পৃথিবীর আপনার ভ্যাকসিন এক্সপার্ট যারা আছে, ইমিউনোলজিস্ট যারা আছে, তারাও একটু অতি আগ্রহ নিয়ে জানার চেষ্টা করছে। তবে গভর্নমেন্ট যেটি করছে সেটি মানুষকে সেফ পর্যায়ে রেখে, মানুষকে নিরাপদ রেখে সমস্ত ধরনের এক্সপেরিমেন্ট চলছে। আমাদের সঙ্গে কথা বলছেন ডক্টর মঞ্জুর শওকত, লন্ডনের ইম্পিরিয়াল কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে।
এবার আজকের সোশ্যাল মিডিয়ার খবর আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় আজ সবচেয়ে বেশি আলোচনায় আছে ভ্যাকসিনের বিষয়টি, আর এর পাশাপাশি যেসব বিষয় আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন যে বিষয়ে আমাদের অনুষ্ঠানে কিছুক্ষণ আগে শুনছিলেন, এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। ভারতের সেরামের টিকা পেতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না, এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজেদের মতামত তুলে ধরেছেন। কাজী রবিন বিবিসি বাংলার ফেসবুক পাতায় লিখেছেন, ভারতকে বিশ্বাস করা যায় না, পেঁয়াজ নিয়ে কারসাজি করে টিকা নিয়ে করবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। জুনায়েদ ইভান মন্তব্য করেছেন, ফাইজারের টিকা আনার চেষ্টা করেছে। অনেকে বলবেন কম তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করার সিস্টেম নেই। বাংলাদেশ তো সিঙ্গাপুরের মতো বলা হয়, তাহলে লাস্ট 6 মাসেও কেন তার ব্যবস্থা করতে পারেনি? আর মাসুম রেজার মন্তব্য, ভারতের নিজস্ব তৈরি টিকা আমাদের দিয়ে যে পরীক্ষা করাবে না তার নিশ্চয়তা নিতে হবে আগে। আলামিন হোসেন লিখেছেন, আমার মতে ভারতের এই টিকা না নেওয়াই উচিত। তারা যা তালবাহানা শুরু করেছে তার সহ্য হচ্ছে না। দরকার হলে চীন থেকে আনা উচিত, না হয় নিজ দেশের বায়োটেকের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা উচিত। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, ভারত কেমন বন্ধু তা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষ হত্যা ওদের নিত্য নৈমিত্তিক কাজ। মনির আলম লিখেছেন, ভারত সরকার টিকা রপ্তানি বন্ধ করলে বাংলাদেশ একটা হোঁচট খাবে, এতে কোনো সন্দেহ নেই। ভারত সরকার ভ্যাকসিনকে রাজনীতির হাতিয়ার হিসেবে নিয়েছে, কিন্তু তাতেও ভারত লাভবান হবে না। বাংলাদেশ তাহলে চীনের দিকে ঝুঁকবে। শেষ পর্যন্ত ভারত টিকা দিতে বাধ্য, যেহেতু চুক্তি করেছে। যুক্তরাজ্য থেকে ফেরত যাত্রীরা 14 দিনের কোয়ারেন্টিনে, এই খবরটিও আছে আলোচনায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে যে আজ লন্ডন থেকে সিলেটে আসা 42 যাত্রীকে সেখানকার 2 হোটেলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই খবরটির নিচে শেখ সাদির প্রশ্ন, যারা 10-15 দিনের জন্য দেশে যাবে জরুরি কাজের জন্য, তারা কিভাবে কাজ করবে? মোহাম্মদ আবু তাহের মাসুম লিখেছেন, তাদের সাথে নেগেটিভ সার্টিফিকেট থাকলে তো আর কোয়ারেন্টিন লাগে না। কাউসার শাহ লিখেছেন, খুব ভালো উদ্যোগ, সহমত জানাচ্ছি, কিন্তু যে সকল দেশে করোনা কম সে সকল দেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের যেন হয়রানি না করা হয়। রুমেল হাসান লিখেছেন, গতকাল সাকিব আসছিল, তার কি অবস্থা? আর এর নিচেই মোহাম্মদ আব্দুল হাকিমের মন্তব্য, যুক্তরাষ্ট্র থেকে এসেছে সাকিব, যুক্তরাজ্য থেকে যারা আসবে তাদের কোয়ারেন্টিন 14 দিন বাধ্যতামূলক। এদিকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাও আছেন আলোচনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য 24 সদস্যের ওয়ানডে ও টেস্টে 20 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলে নেই মাশরাফি বিন মুর্তজা। এর আগে এ নিয়ে চলছিল নানা আলোচনা। খবরটি আসার পর তাই এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। বিবিসি বাংলার ফেসবুকে এ নিয়ে লিখেছেন গাজী মিজানুর রহমান, মাশরাফি ভালো খেলুক আর মন্দ খেলুক, তার সবচেয়ে বড় যোগ্যতা হলো তিনি পুরো দলকে একসাথে আগলে রাখতে পারেন। তানজিম হোসেন লিখেছেন, এত কিছুর মধ্যেও মাশরাফি খেলে প্রমাণ করে দিয়েছে যে তিনি এমপি হয়ে জনগণের টাকা না মেরে খেলাধুলা করে আয়ের চেষ্টা করছেন এখনো। আর জোসেফ গোমসের মন্তব্য, একজন এমপি হয়ে খেলাধুলা তার শখের জায়গায় থাকা উচিত, কারণ তিনি তার নির্বাচনী এলাকায় সমাজসেবা না করলে তার পদ নিয়ে অসন্তোষ সৃষ্টি হতে পারে। আরিফ হোসেন লিখেছেন, মাশরাফি ভালো খেলুক বা না খেলুক, মাশরাফি মানে প্রেরণা, টিমের সাহসের প্রতীক। কামাল হোসেন লিখেছেন, মাশরাফির গত বিশ্বকাপ খেলে সম্মানের সাথে অবসর নেওয়া উচিত ছিল। সাইদ আবু লিখেছেন, খেলোয়াড় হিসেবে ও বৃদ্ধ হয়ে গেছে। মোহাম্মদ রবিউল ইসলাম, বিসিবি 2023 সালের বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, এখানে মাশরাফি না থাকাটা অস্বাভাবিক কিছু নয়। হাসান জাকি লিখেছেন, মাশরাফির বিকল্প এখনও বাংলাদেশ তৈরি করতে পারেনি। যদিও শরীফুল মুস্তাফিজরা বঙ্গবন্ধু কাপে ইমপ্রেসিভ ছিল, তবুও মাশরাফির এখন অবসর দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। অন্যদিকে নতুনদেরও বাজিয়ে দেখাটা দরকার। আর মুজিবুর রহমান লিখেছেন, ক্রিকেট মাঠে তো তারাই থাকবে যাদের ফিটনেস এবং পারফরমেন্সটা ভালো। এই মুহূর্তে নতুনদেরকেও জায়গা দেওয়া উচিত। পরিশেষে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা ক্রিকেট দল দেখাই সবার কাম্য। এরকম নানা ধরনের মন্তব্য আছে সোশ্যাল মিডিয়ায়। আর এইসবই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ভারতের কাছ থেকে করোনার টিকা পেতে সমস্যা হতে পারে, এই খবরের পর বাংলাদেশ সরকার বলছে ভারতের সাথে চুক্তিতে ব্যত্যয় ঘটবে না। এর আগে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে করোনা ভাইরাস টিকা রপ্তানি করতে দিল্লি সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, এমন একটি খবরে বাংলাদেশে তোলপাড় শুরু হয়। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেখানে রয়েছে ফোন ইন। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।
our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.